ওই রাতে আসলে শ্রীলঙ্কার বস আমারে পুরো একদম নাড়াই ফেলেছিল। আমাকে বলে, শালি রেন্ডি, হ্যাঁ শালি এতদিন কই ছিলে তুই? গ্রামের বাড়িতে ছিলি শালি, এতদিন কেন আমার কাছে আসিস নাই? এই কথা বলে ভাই যে জুড়ে জুড়ে আমার চুলের মুঠিটা ধরে রে ভাই, এমন জুড়ে জুড়ে এক একটা চর কি দেয় পিছন সাইডে, বাপরে বাপ। আর কি বলবো ভাই, বিদেশি বেড়া পুরো এই শালার মাথা নষ্ট করে হলাইছে। আমি খুব কান্না করতেছি, আমি খুব চিৎকার করতেছি, এই বেটাগুলা কি খায় ভাই? দেখলাম বিদেশি একটা মালের একটা বোতল, কাঁচের একটা বোতল খাইলো, ডুকডুক 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 করে গিলে খাইলো। খাওয়ার পর আর থামলো না রে ভাই, একদম পাগলা গুড়ার মতো যে শুরু করলো। আমি বললাম, বস আমি একটু ওয়াশরুমে যাব, বাথরুমে যাব, আমার খুব প্রস্রাব পাইছে বস, আমি আর পারতেছি না, আমার খুব ব্যথা করতেছে। ওই বেটা শালা শালা নষ্ট একটা বেটা তো কোনোভাবে থামলো না রে ভাই, সেই যে শুরু করলো রে ভাই, কি বলবো। আমার একটা স্বপ্ন ছিল যে আমি গার্মেন্টসে একদিন চাকরি করব, আর 8-10টা মেয়ে যেভাবে কাজ করে নিজের সংসার সামলায়, আমিও ঠিক আমার মেয়েটাকে সেভাবে গার্মেন্টসে চাকরি করে আমি নিজে চলবো, আমার মেয়েটাকে আমি মানুষ করব, এবং আমি আমার মা বাবার পাশে থাকব, এই শেষ বয়সে তাদের আমি দায়িত্ব নিব। কিন্তু বন্ধুরা, গার্মেন্টসে চাকরি করে এইভাবে যে আমি এতটা বদলে যাব, এতটা অহংকারী হয়ে যাব, সেটা আমি কখনো আসলে বুঝতে পারিনি। আসলে ছোটবেলা থেকেই আমি আমার পরিবারের প্রতি, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর প্রতি এতটা ঘৃণা জমেছে আমার, যে এই কথাগুলো আমি সহজে কারো কাছে কোনোদিন বলতে পারিনি। একটা মেয়ের জীবন আসলে অনেক কষ্ট, অনেক বেদনা, অনেক জ্বালা যন্ত্রণা দিয়ে শুরু হয়। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি উর্মি, আজকে আমি আপনাদের মাঝে এমন কিছু কথা নিয়ে হাজির হলাম, এমন একটা জীবনের গল্প কাহিনী নিয়ে হাজির হলাম, যা নিমিষেই তোমাদের মন ছুঁয়ে যাবে, যা তোমাদের মনকে করবে আরও বেশি এন্টারটেইনিং। তাহলে চলো বন্ধুরা, শুরু করি আমাদের আজকের জীবনের একটা সেরা সত্য গল্প। তো বন্ধুরা, তোমরা যদি এই লাইফ স্টোরি বক্স চ্যানেলটাতে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, আর আমার আরও যে ভিডিওগুলো আছে সেগুলো দেখবে। তাহলে কানে হেডফোন দিয়ে শুরু করি আজকের গল্প। বন্ধুরা, আমার নাম উর্মি। আসলে খুব ছোটবেলা থেকে আমি একটু সত্যবাদী টাইপের একটু মেয়ে ছিলাম। কেউ আমাকে কোনো কিছু বললে আমি মুখের উপর তাকে জবাব দিয়ে দিতাম, সেটা আমার যেই হোক। উচিত কথা আমি আসলে সহ্য করতে পারি না, আমি সবাইকে উচিত কথা বলে দিতাম। এই জন্য অনেকের কাছে আমি খারাপ হয়ে গিয়েছিলাম, অনেকেই আমাকে দেখতে পারতো না, শুধুমাত্র উচিত কথা বলার কারণে। তো যাই হোক, আমি উচিত কথা বলি, উচিত কথা বলবো, এটা সব সময়, এটা যে আমি আজকে বলতেছি এটা কিন্তু না। তো এইভাবে আমার সংসারটা মোটামুটি ভালোভাবে চলতেছিল। সমস্যাটা হচ্ছিল কিছুদিন পর। আসলে হঠাৎ করে একদিন একটা ঝড়ো হাওয়া আমার লাইফে ঘটে গেল। আসলে আমার বাবা মা তারা ছিল একটু বয়স্ক। বাবা একজন কৃষক ছিলেন, তিনি গ্রামে যে প্রবাসীদের বাড়িঘর আছে বা যারা একটু আর্থিক সচ্ছল অবস্থায় আছে তাদের ঘরে কৃষিকাজ করতেন, ধান কাটা থেকে শুরু করে পানি সেচ দেয়া, যে কোনো কাজ। আমার মা ছিলেন একজন গৃহিণী, হাউসওয়াইফ। তিনি মানুষের ঘরে ঘরে কাজ করতেন এবং তাদের ঘর থেকে কখনো মাছ, চাল, ডাল, তেল, রসুন, আদা, পেঁয়াজ, যার কাছ থেকে যা পারতেন তিনি তাই নিয়ে আসতেন। এভাবে আমাদের সংসারটা বেশ ভালোই চলতেছিল। হয়তো মাঝে মধ্যে টাকা পয়সার একটু টান পড়তো, কিন্তু সুখের কখনো টান পড়তো না আমাদের সংসারে। আমরা যাই খাইতাম তা দিয়ে আমরা হাসি খুশি দিব্যি ছিলাম, অনেক আনন্দ ছিলাম, অনেক খুশি ছিলাম। সত্যি কথা, অনেক রিল্যাক্স ছিলাম আমরা। তো যাই হোক, আমি সবসময় বড় হয়েছি যে নিজের পায়ে দাঁড়াবো। আমার কোনো ভাই ছিল না, কোনো বোন ছিল না, আমি আমার পরিবারে ছিলাম একমাত্র সম্বল। বাবা আমাকে খুব আদর করে মানুষ করেছেন, যে বাবা নিজে এক সময় খাইছে কি না খাইছে তাহার কোনো নিশ্চয়তা ছিল না, কিন্তু সে সবসময় আমার দায়িত্ব নিয়েছে। সবসময় আমি ভালো আছি কিনা, আমি খেয়েছি কিনা, আমি কি করতেছি, সবসময় সে আমাকে
খেয়াল রাখছে। তো এই মানুষটার সেবা না করে আপনি থাকতে পারবেন? আমি জানি আপনি কখনোই থাকতে পারবেন না। তো আমি এভাবেই চলতেছিল আমার জীবন, আমার লাইফ, আমার সংসার। কিন্তু হঠাৎ করে বন্ধুরা, একটা ছেলে, ওর নাম ছিল রাজীব। ছেলেটা আগে এক সময় মাতাল অবস্থায় ছিল, একটু মদ, গাঁজা, গুটি, কি যেন বলে এগুলো খাইতো। তবে এখন সে অনেক ভালো হয়ে গেছে। সে টমটম চালায়, একটা অটো রিক্সা নিছে, টমটম চালায় গ্রামে, আমাদের গ্রামেই। তো ছেলেটা আমাকে প্রেমের প্রস্তাব দিছে। তখন অনেক দিন আমার পিছনে গুড়গুড় করতো। তো আমি একদিন ওকে বললাম, দেখেন রাজীব সাহেব, আমি আপনাকে সোজা সাপটা করে বলে দিই, এইসব প্রেম ভালোবাসা টাসার চোখ করে আমি কিন্তু নাই ভাই। আমার পরিবারটা খুব, আর্থিক অবস্থা খুবই খারাপ, অনেক দুর্বল। তো এইসব প্রেম ভালোবাসা করার মতো না, আমার অন্য মেয়েদের মতো আমার জীবন না, আর 8-10টা মেয়েদের মতো না। দেখেন, আপনি যদি মনে করেন আমাকে নিয়ে টাইম পাস করবেন, মজা করবেন, হ্যাঁ ফুর্তি করবেন, তাহলে আপনি ভুল করতেছেন। আমি একদমই ওই ধরনের মেয়ে আমি না। তখন রাজীব আমাকে বলতেছে, আরে তুমি তো আমাকে ভুল বুঝতেছ। হ্যাঁ দেখো, আমি একদম আর আগের মতো নাই, আর আমার কাছেও ওইসব প্রেম ভালোবাসা এগুলোর কোনো ভ্যালু নাই আমার কাছে। আমি একটা মানুষকে ভালোবাসি, আমি তাকে বিয়ে করতে চাই, এবং সারাটা জীবন আমি শুধুমাত্র তার সঙ্গেই সংসার করতে চাই। ছেলেটার কথাবার্তা শুনে আমার কাছে মনে হলো, ওর চোখের এক্সপ্রেশন, কথার ধরন, ভাবভঙ্গি দেখে আমার কাছে যতটুকু মনে হয়েছে যে ও কেন জানি সত্য বলতেছে। হ্যাঁ, আমার কাছে মনে হয়েছিল তখন। তো আমি তখন তার কোনো কথার উত্তর দেই নাই, আমি চলে গেলাম। তারপর সে আমাকে প্রতিদিনই আমাকে ডিস্টার্ব করতো, বিরক্ত করতো, আমাকে বলতো, অনেক সময় আমাদের বাড়িতেও চলে আসতো। তো আমি একদিন আমাদের বাড়ির পিছনে আমি তাকে বললাম, দেখেন আপনি এখন যেটা করতেছেন সেটা নিহাত বাড়াবাড়ি করতেছেন। তাছাড়া আমি এখন প্রেম ভালোবাসা করব না। তো সে আমাকে বললো, আমিও তো করবো না। তাহলে আমি বললাম, আমার পিছনে আপনি কেন ঘুরতেছেন? তখন সে আমাকে বললো, আপনাকে আমি বিয়ে করতে চাই, আমার ঘরের বউ বানাতে চাই। তখন আমি বললাম, আমার বাবা মাকে বলেন, আমি কিছু জানি না। তো সে আমার বাবা মাকে কিছুই বললো না। তো আমিও ধীরে ধীরে ছেলেটার প্রতি আসক্ত হয়ে পড়লাম। এইভাবে আমি আমার মা আব্বাকে কোনো কিছু না জানিয়ে আমি ওকে কাজে অফিসে বিয়ে করে ফেলি। আসলে অনুষ্ঠান করব, বাবা মাকে জানাবো, এরকম টাকা পয়সাও ছিল না। তাছাড়া আমার বাবা মা তারা আমার বিয়ে নিয়ে প্রতিনিয়তই গড়ের দিকে আলোচনা করে, কথাবার্তা বলে, বিভিন্ন লোকজন আনে। বাবার খুব টেনশন যে বাবা একটা সমিতি থেকে কিস্তি তুলে আমার বিয়ে দিবে, অনুষ্ঠান করে। কিন্তু আমাদের তো সেই সামর্থ্য নেই। তাই আমি ভাবলাম যে আমি যেহেতু গরিবের মেয়ে, হয়তো আমি দেখতে শুনতে একটু ভালো, চেহারা সুরত একটু ভালো, আমার যেটা আপনারা দেখতে পারতেছেন। আগে আরও সুন্দর ছিলাম, এখন তো একটু বয়স হয়ে গেছে। তো যাই হোক, এরপর আমি চিন্তা করলাম, বাবা আমার বিয়ে নিয়ে এত টেনশন করে, মাও তো অন্যের বাসায় কাজ করে। তাছাড়া ছেলেটা তো দেখতে শুনতে বেশ ভালোই, হয়তো সে টমটম চালায়, অটো চালিয়ে তো ভালোই টাকা ইনকাম করে, 1000, 1200, 1500 টাকা ইনকাম করে। তো আসলে একটা মেয়ে চাইলে একটা ছেলেকে ভালোও করতে পারে, আবার খারাপও করতে পারে। হ্যাঁ, তো যাই হোক, আমি যদি ছেলেটাকে আমার ভালোবাসা দিয়ে বিয়ে করে ওকে ভালো রাস্তায় নিয়ে আসতে পারি, এটা আমিও আসলে ওর সঙ্গে ভালোভাবে থাকতে পারবো। তো যাই হোক, এইভাবে আমি ওকে বিয়ে করেছিলাম। তো আমি বাবা মাকে আমি সারপ্রাইজ দিলাম। আমার আম্মা আব্বা শুনে তারা বেশ কান্নাকাটি করলো, বললো, দেখ এই গ্রামে আমাদের একটা মান সম্মান আছে, হতে পারে আমরা গরিব, টাকা পয়সা অর্থ সম্পদ কম আমাদের, কিন্তু সম্মানের দিক থেকে কিন্তু কোনো কিছু কম নেই আমাদের। তখন আমি বললাম, বাবা আমি তো একটা জিনিস ভুল করে ফেলেছি, আসলে তোমরা আমাকে নিয়ে এত চিন্তা করো, এত টেনশন করো, যেগুলো আমি আর একদমই দেখতে পারতেছিলাম না, আমি একদমই আর সহ্য করতে পারতেছিলাম না। এই জন্য আমি বিয়েটা করে ফেলেছি। তাছাড়াও ছেলে হিসাবে ভালো। তো আব্বা এটা পরে মেনে নেয়, বললো, আচ্ছা যদি ছেলে ভালো হয়, তোকে নিয়ে খায়, সংসার করে সুখে শান্তিতে থাকে, ভালোভাবে চলে, তাহলে তো এখানে আর আমাদেরও কোনো সমস্যা নেই, তাই না? তো যাই হোক, এভাবে এরপর আমার আম্মা আব্বা তাদেরও আর কোনো বাধা রইল না, তাদেরও আর কোনো সমস্যা রইল না, সব সমস্যা মিটে গেল। তো এরপর ছেলের বাড়িতে আমাকে তুলেছিল।
কিন্তু ছেলের বাড়িতে তোলার পর আমার যে শাশুড়ি ছিল, শাশুড়িটা ছিল একটু ডাইনি। শাশুড়িটা আমাকে কোনোভাবেই মেনে নিত না, সবসময় আমার বিরোধিতা করতো, আমাকে দেখতে পারতো না, বলতো আমার ছেলেটাকে পটিয়ে কাজী অফিস থেকে বিয়ে করে নিয়ে এসেছিস, কোনো মালামাল দেশ নাই, ডাইনি। আমাকে এগুলো সবসময় বলতো, খোঁজা দিত। তো আমি আমার শাশুড়ি মায়ের অনেক ভেবেছিলাম যে সেবা করব, তার যত্ন করব, তাকে অনেক ভালো রাখবো, ভালো জিনিসপত্র খাওয়াবো। কিন্তু বিয়ের কিছুদিন পর সে আমাদেরকে আলাদা করে দেয়। মানে তার যে সেবা যত্ন করব এরকম কোনো কিছু সুযোগ তখন আর আমার হাতে ছিল না। তো আমার স্বামী সে টমটম চালিয়ে যা ইনকাম করতো সেটা দিয়ে আমাদের সংসারটা মোটামুটি বেশ ভালোভাবে চলতেছিল। তাছাড়া আমার গ্রামের মানুষ আমাকে মানে একটু সুন্দরী তো অনেক হিংসা করতো, তারা আমার ভালো হোক তারা চাইতো না। তো আমি আমার স্বামীরকে নিয়ে বেশ ভালো আছি, সংসার করতেছি, এটা অনেকেরই সহ্য হতো না। হ্যাঁ, অনেকেই আসলে এই সুন্দর জিনিসটা তারা আসলে মেনে নিতে পারতো না। আমার স্বামীকে তারা বিভিন্নভাবে মাদক সেবনে আসক্ত করলো, গুটি খাওয়াতে তারা আসক্ত করলো, এবং তারা একটা মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে আমার সঙ্গে আমার স্বামীর ছাড়াছাড়ি করে দিল। তো আমি জানি যে এটা পুরোটা একটা চক্রান্ত। তো আমি আমার স্বামীকে সরাসরি বললাম, রাজীব তুমি না আমাকে ভালোবাসতে, আমার সঙ্গে তুমি বলেছিলে সারা জীবন থাকবে, এই কি তোমার নমুনা ভালো হয়ে যাওয়ার? রাজীব তখন আর কোনো কিছু বলতে পারলো না। সে আমাকে বলল, দেখো এখন আমি আরেকটা বিয়ে করে ফেলেছি, তুমি যদি সতীনের গড় করতে পারো তাহলে আমার কোনো সমস্যা নেই। তো আমি তো সতীনের গড় করব না। হ্যাঁ, এটা আমার পক্ষে সম্ভব না, কখনোই সম্ভব না। আমি মরে যাব, কিন্তু আমি সতীনের গড় কখনোই করতে পারবো না। তো যাই হোক, এইভাবে এরপর আমার দিনকাল চলে যাচ্ছিল, আমার মোটামুটি বেশ ভালোই চলতেছিল। এরপর আমি আমার স্বামীকে আমি ভাবলাম যে আমি ডিভোর্স দেব। এইভাবে আসলে একটা মেয়ে চলতে পারে না, কারণ আমার স্বামী সে আর একটা বিয়ে করবে আর আমি এটা সহ্য করব, এটা কখনোই হতে পারে না। না, আমি এই বিষয়টা আমি কখনোই আসলে মেনে নিব না যে আমার চোখের সামনে আমার স্বামী আরেকটা মেয়ের হাত ধরবে, আরেকটা মেয়ের সঙ্গে রোমান্স করবে, আরেকটা মেয়ের সঙ্গে সে তার স্ত্রী মতো তাকে ভালোবাসবে। এটা অন্তত আমি মেনে নিতে পারবো না। সে আমাকে আর যে যাই কিছু বলুক না কেন, আমার দ্বারা এটা কখনোই আসলে মানা সম্ভব হবে না। তো বন্ধুরা, এরপর আমি আমার স্বামীকে আমি ডিভোর্স দিলাম, এবং আমি তাকে বেশ কুৎসিত ভাষায় অনেকগুলো কথা বললাম যে তোর মতো নষ্ট বেহায়া, ঠিক আছে, আমার জীবনটা তুই নরক বানিয়ে দিয়েছিস, আমার জীবনটা পুরো শেষ করে দিয়েছিস। আজকের পর থেকে আমার সঙ্গে তুই তোর জীবনে আর কোনোদিন যোগাযোগ করবি না। এরকম বেশ কুৎসিত ভাষায় আমি তাকে বেশ কিছু কথা বলে আমি ডিভোর্স পেপারে তাকে সাইন দিয়ে তার সাইনটা নিয়ে এটা একটা রেজিস্ট্রি অফিসে আমি জমা দিয়ে দিলাম। তো এরপর শুরু হলো আমার জীবনের এক নতুন অধ্যায়। আসলে মেয়ে মানুষের জীবনটা না, জন্ম থেকেই তাদের জীবনটা যুদ্ধ শুরু হয়। যদি আপনার পরিবারে যদি আর্থিক অবস্থা ভালো না থাকে, অনেক শকুনের চোখ, শিয়ালের চোখ, অনেক কিছু পড়বে আপনার উপরে। তো এরপর আমি সিদ্ধান্ত নিলাম, যেহেতু আমার ঘরে বাবা মা আছে, তারাও কেউ ইনকামের ওইরকমভাবে করতে পারতেছে না, যা কিছু হোক আমাকে একটা কিছু করতে হবে। এরপর আমি সিদ্ধান্ত নিলাম আমি শহরে যাব, গার্মেন্টসে চাকরি করব, টাকা পয়সা জমাবো, এবং আমি নিজের পায়ে আমি দাঁড়াবো। তো এরপর আমি শহরে গেলাম। শহরে যাওয়ার পর আমি গার্মেন্টসে চাকরি নিব, কিন্তু চাকরি নিতে পারতেছিলাম না। তার কারণ হচ্ছে আমি আসলে গার্মেন্টসের কাজ জানি না। তো আমি একটা বাসা নিয়েছিলাম। তো এদিকে বাসা ভাড়া দিতে দিতে আমি প্রায় ফতুর হয়ে যাচ্ছিলাম, কি করব কোনো কিছুই বুঝে পাচ্ছিলাম না। হঠাৎ করে গার্মেন্টসের সামনে একটা ছেলে আমাকে বেশ পছন্দ করলো। তখন সে আমাকে বলল যে আপনি কি গার্মেন্টসে চাকরি করতে আসছেন? আমি বললাম হ্যাঁ। তো বললো, আপনি কি কাজ পারেন? সুইং অপারেটর? আমি বললাম, ভাই আমি তো কোনো কাজ পারি না, গ্রাম থেকে আসছি ভাই, আমার অসুস্থ বাবা মা, আমি খুব অসহায়। তখন সে আমাকে বলল, কাজ না পারলে তো গার্মেন্টসের লোক নেয় না, ঠিক আছে, আর এইভাবে তো আসলে হয় না, বুঝছেন। তখন আমার কাছেও টাকা ছিল না। তখন সে আমাকে একটা বুদ্ধি দিয়েছিল যে আপনি একটা ট্রেনিং সেন্টারে ট্রেনিং করেন, তারপর আপনি আদামাদা অপারেটর হয়ে একটা কিছু করতে পারবেন। তো আমি বললাম, ভাই আপনার দেশের বাড়ি কই? সে আমাকে বললো তার দেশের বাড়ি নাকি কুড়িগ্রাম। আমি বললাম, ভাই কুড়িগ্রাম তো আমারও, আপনি আমার দেশের লোক, আমাকে সাহায্য করুন না ভাই,
আমি বিপদে পড়েছি, আমার কাছে তো কোনো টাকা পয়সাও নেই। তখন ওকে দেখে একটু দালাল দালাল মনে হলো আমার কাছে, কিন্তু আমার কোনো উপায় ছিল না বন্ধুরা। তখন সে আমাকে বলল, দেখেন এই শহরে তো কেউ কাউকে উপকার করে না, তো আমি আপনাকে উপকার করতে পারি, তবে একটা শর্ত আছে। তখন আমি বললাম, কি শর্ত? তখন সে আমাকে বলল, আমাকে তোমার বিয়ে করতে হবে, তুমি আমার বাসায় থাকবে, আমার বাসায় খাবে। হ্যাঁ। তখন আমি বললাম, ভাই আমাকে একটা চাকরি নিয়ে দেন না, তাতেই আমার হবে। তখন সে আমাকে বললো, বিয়ে করলে আমার বাসায় থাকতে পারবে, খাইতে পারবে, তোমার কোনো খরচ লাগবে না, আমি তোমাকে চাকরির ব্যবস্থা করে দেব। তো তখন আমার কাছে কোনো উপায় ছিল না, আর ওর নাম ছিল শালি। তো আমি বললাম, আচ্ছা শালি ভাই, তো আমি রাজি। তখন আমি তাকে বিয়ে করলাম। বিয়ে করার পর আমি তার বাসায় উঠলাম। তার গ্রামের বাড়িতে তার এই সংসার আছে, তার বউ বাচ্চা কাচ্চা আছে, সবাই আছে। তো এইদিকে আমার একটা মেয়ে আছে, আমার বিয়েটা তো আজকে প্রায় 5 বছর। তো আমার একটা মেয়ে আছে, আমি আমার মায়ের কাছে সেই মেয়েটাকে দিয়ে আসছি শহরে চাকরি করার জন্য। তো এখানে এসে আমি তার সঙ্গে থাকতেছি, খাইতেছি। তো সে বিয়ের প্রথম রাতেই আমার কাছে স্বামীর অধিকার চাইলো। সে আমাকে বলল, আমি তোমার স্বামী, তো তোমার কাছে আমার অধিকার চাই। আমি বললাম, কেমন অধিকার? তখন সে আমাকে আমি আসলে তাকে দিতে চাচ্ছিলাম না, কারণ আমার স্বামী ছিল আগে একজন। সে আমাকে বলল, দেখো আমি তোমাকে বিয়ে করেছি, তাছাড়া আমার বউ গ্রামে থাকে, আমি বছরে একবারও আমি বাড়িতে যাওয়া পড়ে না, এখানে চাকরি বাকরি করি, আমি একজন সুপারভাইজার, আমি চাইলে তোমাকে একটা চাকরি নিয়ে দিতে পারবো বসের সঙ্গে আলাপ করে। এখন তুমি যদি আমাকে একটু সুবিধা না দাও, একটু তোমার শরীরটা আমাকে না দাও, তাহলে আমি কিভাবে দেব? বন্ধুরা, ওই রাতে আমাকে এই সুপারভাইজার আমাকে পুরো কাঁপিয়ে দিয়েছিল, আমাকে পুরো ফাটাই ফেলেছিল আমাকে। আজকে প্রায় 6 মাস যাবত আমার স্বামীর সঙ্গে আমি নাই। তো ওই রাতে প্রায় 6 মাস যাবত আমার কোনো এক্সপিরিয়েন্স নাই। সে আমাকে ওই রাতে একদম পুরো আধা পাগল আমাকে বানিয়ে দিয়েছিল। কি বলবো, উনি আসলে কি খায় ভাই আমি বুঝছিলাম না। আমাকে পুরো আধমরা করে ফেলেছিল। আমি মা গো করে, বাবা গো করেও, আমি চিৎকার করেও তার হাত থেকে আমি রেহাই পাচ্ছিলাম না। তো এইভাবে প্রায় 10 দিন সে আমাকে এক নাগারে আমাকে সে বুক করে যায়, এবং 10 দিন পর সে আমার জন্য একটা সিভি বানায়। সিভি বানানোর পর সে আমাকে বলে, এখন আমি আপনাকে একটা চাকরি নিয়ে দিব, চলেন। তো তার গার্মেন্টসে তার যে বস ছিল, ম্যানেজারের অফিসে রুমে আমাকে নিয়ে যায়, নিয়ে গিয়ে বলে, স্যার ও আমার স্ত্রী, ও একটা চাকরি লাগবে স্যার। তখন ম্যানেজার আমার দিকে একটু কুৎসিত নজরে আমার দিকে তাকিয়েছে। আমি তো দেখতে বেশ সুন্দরী ছিলাম, তাছাড়া আমার বডি ফিগার ছিল বেশ আকর্ষণীয়। যে কোনো পুরুষকে কিন্তু আমি আকর্ষণ হতো আমাকে দেখলে, কেন আমি আসলে এটা জানি না, এটা পুরুষ মানুষ বলতে পারবে। আপনারা যারা দেখতেছেন, তো আপনারা বলতে পারবেন, কমেন্ট করে জানান। তো এরপরে অফিসের বস আমাকে এই বসায় রাইখা, আমার যে স্বামী ছিল শালি, ওকে বললো, শালি তোমার সঙ্গে একটা কথা আছে, এদিকাও। তো তার সঙ্গে কি আলাপ করলো, কানে কানে গুজুর বুজুর, আমি কিছু শুনলাম না। তখন কাগজপত্র নেওয়ার পরে আমাদেরকে বললো বাসায় চলে আসতে। তখন আমি বাসায় চলে আসি। তো বাসায় আসার পরে কি হলো, যে আমার যে স্বামী আমাকে বলতেছে, তোমার চাকরিটা হবে, কিন্তু একটা শর্ত আছে। আমি বললাম, আবার কি শর্ত নতুন করে? তখন আমার স্বামী শালি বলতেছে, আরে আমার অফিসের যে বস ম্যানেজার, ওই বেটা শালা তো একটা লুচ্চা, বেটার অনেক ক্ষমতা, অনেক পাওয়ার, উনি যা বলে তাই করে। তো তোমাকে একটা চাকরি নিয়ে দিতে পারবে, এবং প্রতি মাসে মাসে তোমাকে প্রমোশনও দিবে, কিন্তু বেটা তো একটা শর্ত দিছে। আমি তখন বললাম, শর্ত কিসের শর্ত? তখন সে আমাকে বলতেছে, ওই বেটা যে শর্ত দিছে, সে তো তোমাকে খেতে চায়। আমি বললাম, খেতে চায় তুমি না আমাকে বিয়ে করছো, আমি না তোমার স্ত্রী, তুমি বলো না এই কথা? বলছি, কিন্তু আমার স্ত্রী শুনেই সে তোমাকে খেতে চাইলো। তার গার্মেন্টসের অফিসে সে কোয়ার্টারে থাকে, তোমাকে একটা রাত সে পার্সোনালি ভাবে সে তোমাকে চাইলো। এখন কি করবে বলো? এখন আমারও তো উপায় নেই। আমি আসলে তার তেল মেরে মেরে চলি, এবং যে আমার যে পদটা টিকে আছে সুপারভাইজার, এটা উনি আমাকে প্রমোশন দিচ্ছে। তো আশা করি তুমিও সুপারভাইজার হবে, যদি বসকে একটু সুখ দিতে পারো, ঠিকঠাকভাবে যদি বসকে দিতে পারো, বসের মন যদি তুমি জয় করতে পারো, বস তোমাকে 100% সুপারভাইজার বানিয়ে দিবে, নারীদের বস বানিয়ে দিবে। আমি বললাম, আচ্ছা তাই নাকি? তাহলে তোমাদের শহরে এই নিয়ম,
এই শহরে বড় হতে হলে দেহ বিক্রি করতে হয়। হাই রে আজব শহর রে, আজব শহরের আজব মানুষ, কোথায় এসে পড়লাম। তো যাই হোক, ততক্ষণেও আসলে আর কোনো কিছু চিন্তা করার ছিল না বা কোনো কিছু করার ছিল না, কারণ আমার একটা চাকরি লাগবে। ওইদিকে আমার বাড়িতে একটা 5 বছরের একটা মেয়ে আছে, ওর খরচ, স্কুলের খরচ, আমার মার অসুস্থ, তার ওষুধ খরচ। বাবারও এখন আর কোনো আগের মতো কৃষক কাজ করতে পারে না, তার শরীরে আসলে মানে না। তো যাই হোক, সব কিছু মিলিয়ে তখন আর কোনো উপায় ছিল না। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এই কাজটা করব, যে এই আমি চাকরিটা নিব, আমি বসকে সুখী করব। তো বস বৃহস্পতিবার রাত, মানে শুক্রবার তো গার্মেন্টস বন্ধ, বৃহস্পতিবার রাত আমার স্বামী, যাকে আমি বিয়ে করেছি শালি, সে আমাকে তাদের অফিসের কোয়ার্টারে আমাকে নিয়ে যায়। বাবা 6 তলা বিল্ডিংয়ে থাকে, 3 তলায় তার রুম, তার বউ বাচ্চা কাচ্চা দেখলাম কেউ নেই। তিনি মূলত একজন শ্রীলঙ্কান, এই সে এখানকার ম্যানেজার হিসাবে আছে গার্মেন্টসে, তার বাড়ি, দেশের বাড়ি হচ্ছে শ্রীলঙ্কা। তো সে আমাদের বাংলা ভাষা সব কিছু বুঝে। তো যাওয়ার পর সে বেডরুম লাগিয়ে দিল, লাগিয়ে দিয়ে বলতেছে, শালে তুমি চলে যাও, কালকে সকালে এসে তোমার ওয়াইফ মানে তোমার বউকে তুমি নিয়ে যাও। তো আমি বললাম, তুমি সকালে আসবে, আমার তো খুব ভয় হচ্ছে। তখন আমার স্বামী শালে বললো, আরে কোনো ভয় নেই, বস কি তোমাকে খেয়ে ফেলবে নাকি, একটু এনজয় করবে, মজা করবে, এই তো, আর আমি কালকে সকালে এসে তোমাকে নিয়ে যাব। তখন আমার স্বামী শালে তার বসকে বললো, বস আপনাকে তো একটা তরতাজা একটা জিনিস দিয়ে গেলাম, একটা কঠিন একটা মাল দিয়ে গেলাম, বস আমার ব্যাপারটা একটু দেখেন। সেই কবে আমাকে সুপারভাইজার বানাইছিলেন, এরপরে তো আর কোনো প্রমোশন দিলেন না। অবশ্য আপনারেও কোনো নতুন মাল তারা দিতে পারি নাই, এই যে আমার নিজের ওয়াইফ, আমার বউকে দিয়ে গেলাম। বস আমার একটা প্রমোশন দিয়েন, এইবার অন্তত আমার ইনচার্জের পদটা দেন, আর একটু স্যালারিটা একটু দেখেন। এই কথা বলে আমার স্বামী চলে গেল। তো যাওয়ার পর শ্রীলঙ্কান যে বস ছিল সে দরজা লাগিয়ে দিল। লাগানোর পর আমার ভিতরে একটা আতঙ্ক ছড়িয়ে পড়লো। তো সে আমাকে বললো, ভয় পাওয়ার কোনো কিছু নেই, আমি তোমাকেও দেখবো, তুমি কয়েকটা দিন অপারেটর হিসেবে কাজ করো, তারপর আমি তোমাকে একটা পদবি দিয়ে দেবো সুপারভাইজারের, তুমি তখন শুধু ঘুরবে আর খাবে, আর টাকা পয়সা আমি তোমাকে সব দেবো। তুমি কিভাবে এই শালের মতো একটা মফিজরে তুমি বিয়ে করছো? তখন আমি তার কাছে কোনো কিছু বলতেছিলাম না। তো বন্ধুরা, ওই রাতে আসলে শ্রীলঙ্কার বস আমারে পুরো একদম মানে নাড়াই ফেলেছিল। আমাকে বলে, শালি রেন্ডি, হ্যাঁ শালি এতদিন কই ছিলে তুই, গ্রামের বাড়িতে ছিলি শালি, এতদিন কেন আমার কাছে আসিস নাই? এই কথা বলে ভাই যে জুড়ে জুড়ে আমার চুলের মুঠিটা ধরে রে ভাই, এমন জুড়ে জুড়ে এক একটা চর কি দেয় পিছন সাইডে, বাপ রে বাপ। আর কি বলবো ভাই, বিদেশি বেড়া পুরো এই শালার মাথা নষ্ট করে হলাইছে। আমি খুব কান্না করতেছি, আমি খুব চিৎকার করতেছি, এই বেটাগুলা কি খায় ভাই। দেখলাম বিদেশি একটা মালের একটা বোতল, কাঁচের একটা বোতল খাইলো, ডুকডুক 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 করে গিলে খাইলো। খাওয়ার পর আর থামলো না রে ভাই, একদম পাগলা ঘুরার মতো যে শুরু করলো। আমি বললাম, বস আমি একটু ওয়াশরুমে যাব, বাথরুমে যাব, আমার খুব প্রস্রাব পাইছে বস, আমি আর পারতেছি না, আমার খুব ব্যথা করতেছে। ওই বেটা শালা, শালা নষ্ট একটা বেটা, তো কোনোভাবে থামলো না রে ভাই, সেই যে শুরু করলো রে ভাই, কি বলবো, পুরো দেখে একদম পুরো ব্লাড, রক্ত বের হয়ে গেছে। আমি আর পারতেছিলাম না, আমার মনে হচ্ছিল যে ভাই মানে আমার শরীরের জায়গা তার নাই, মনে হচ্ছিল উপরে চলে যাচ্ছি, আমি আর বাঁচবো না। এই আমি কার পাল্লায় এসে পড়ছি, মানে জীবনটা মনে হয় নরক হয়ে যাবে। সারাটা রাত আমার উপর দিয়ে একটা তুফান গেছে ভাই, ছোটখাটো একটা জ্বর গেছে একটা। ওই রাতে আমার কয়, শালি রেন্ডি তুই একটা কঠিন জিনিস রে, একটা মাল, একটা আমার গার্মেন্টসের কোনো মাল দে, আমি খাইয়া আমি শান্তি পাইছি না রে, তুই একটা কঠিন মাল দে, তোরে খাইয়া আজকে আমি সেই স্বাদ পাইলাম রে, সেই মজা, অনেক আনন্দ পাইছি। হ্যাঁ তুই যদি আমাকে এভাবে নিয়মিত দিস, ওই শালিকে তুই ছেড়ে দে, তুই আমার ঘরে থাক, তোকে আমি বিয়ে করব। দেখ তোর টাকা পয়সা, বাড়ি গাড়ি, সোনা দানা যা কিছু লাগে তোরে আমি সব দিমু, কুত্তির ঘরে কুত্তি, তোরে আমি সব দিমু। আমি ভাই এক প্রকার আমি ভাবলাম যে ওই শালি তো গরিব, একটা সুপারভাইজার, ওরে বিয়ে করে আমি কি পাইছি, ওরও আমি ডিভোর্স দিলাম, দিয়া আমি আমার যে শ্রীলঙ্কার বস ওরে আমি বিয়ে করলাম। আমি বললাম, বস আমি টার্মেন্টসে চাকরি করতে পারতাম না, আপনি আমার একটা ফ্ল্যাট কিনা দেন এবং আমারে 10 ভরি সোনা কিনা দেন, আর আমার ব্যাংকে 50 লাখ টাকা দেন। বেড়া কইতে কইতে আমার নগদে দিয়ে দিল, কিন্তু সাথে একটা দলিল করলো যে আগামী 5 বছর আমি তার সঙ্গে থাকবো, মানে
আমার যতদিন রূপ যৌবন থাকবে সে আমাকে ততদিন বুক করবে। তো আমিও চিন্তা করলাম করুক, আমার তো এমনও জামাই নাই। হ্যাঁ, তো আমারও তো এমনি তো লাগে, একটা মেয়ে মানুষের তো চাহিদা এমনি তো থাকে। তো সে যদি আমার চাহিদা পূরণ করে, আমি যদি টাকা পয়সা পাই, একটা ফ্ল্যাট পাই, সোনা দানা টাকা পয়সা পাই, আমার মার বাবা ফ্যামিলি, আমার মেয়েটারও মানুষ করতে পারবো। এরপর আমি গ্রামের বাড়িতে একটা বাড়ি করলাম, ডুপ্লেক্স একটা বাড়ি করলাম, শহরে আমার ব্যবসা আছে। তো বন্ধুরা, এখন আপনারাই বলেন, আমি আমার সংসার টিকাতে, আমার বাবা মার খরচ চালাতে আমি এই রাস্তায় গিয়েছি, এটা কি আমি ভুল কাজ করেছি বন্ধুরা? আসলে মানুষ পেটের দায়ে দেশ ছেড়ে বিদেশে যায়, তারপর অনেকেই দেখবেন পতিতা পল্লীতে আছে, কত কিছু করে। তো বন্ধুরা, আমি ভালো মানুষ হয়ে দেখেছি, সমাজে ভালো মানুষের কোনো মূল্য নেই, হয়তো মূল্য আছে একটা সময় দেয়। তো এরপরে আমি আসলে পরিস্থিতির শিকার। তো আমি দীর্ঘ 5 বছর তার সঙ্গে থাকার পর টাকা পয়সা কামিয়ে আমি এখন ভালো হয়ে গেছি, আমি আর এসবে নাই। এখন আপনারাই বলেন, আমি যদি তৌবা করি তাহলে কি আমার তৌবা হবে? আপনারা আমাকে কমেন্ট করে জানান। আর আমি আমার পেটের দায়ে আমি যা করেছি, সেটা কি আমি ভুল কোনো কিছু করলাম, নাকি আমি খারাপ কোনো কিছু করলাম? আসলে মানুষ মাত্রই ভুল, আবার মানুষ মাত্রই সেই ভুলকে শুধরে নেয়। তো বন্ধুরা, আমাকে একটা ভালো হওয়ার সুযোগ দিবেন আপনারা সবাই। তো আমার আজকের এই জীবনের কাহিনীটা, গল্পটা আপনাদের কাছে কেমন লাগছে? আসলে সমাজের কোনো মানুষের কাছে আমরা এই অনুভূতিগুলো শেয়ার করতে পারি না, তো এই জন্য অনেক কষ্ট হয়। তো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর দেখা হচ্ছে আগামীতে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।